হঠাৎ আমি শুনতে পাই দূর থেকে রাজু প্রচন্ড স্বরে চিৎকার করে ওঠে। দৌড়ে আমি যখন রাজুর কাছে যাই, দেখি রাজু প্রায় দরদর করে ঘামছে আর আমাকে হাত দেখিয়ে জানলার দিকে তাকিয়ে বলছে, জানলার রেখে কেউ যেন বসে আছে। আমি স্পষ্ট দেখেছি দাদা, ওখানে সত্যি একজন কেউ রয়েছে। আমি যখন জানলার দিকে তাকাই তখন জানলায় কাউকে দেখতে পাই না। রাজু বলে, আমি যখন এই ঘরের কাছে এসে দাঁড়িয়েছি আমি দেখলাম জানলার কাছে কেউ একজন বসেছিল, কিন্তু আমাকে দেখে চোখের নিমেষে সে যেন কোথায় মিলিয়ে গেল। আমি অমিত, পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমাকে কোম্পানির কাজে মাঝে মধ্যে বাড়ির বাইরে এদিক ওদিক যেতে হয়। সেটা কখনো কখনো দিনও হয়, আবার কখনো কখনো কয়েক মাসও হয়ে যায়। সময়টা 2022-এ প্রায় মাঝামাঝি বলা চলে। কোম্পানি একটা বড় প্রজেক্টের কাজ নিয়েছে এখন, তাই আমার পোস্টিং দিল্লিতে। এই কাজটা দিল্লিতে হচ্ছে আর সেখানে 4 বছর ধরে কাজটি চলবে, তাই এখন আমি দিল্লির বাসিন্দা। দিল্লিতে যখন প্রথম আসি তখন আমি এমন ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হই যা আমি এর আগে কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এমন কিছু হতে পারে। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আজ থাকবে অমিতবাবুর জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি শুনলে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আর এই ঘটনায় যাবার আগে আর একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যদি আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেওয়া রয়েছে। তাহলে দেরি না করে চলে যাচ্ছি আজকের ঘটনায়। আমি যখন প্রথম দিল্লিতে যাই সেই সময় একদম ফার্স্টে আমি একটা হোটেলে উঠেছিলাম। তারপর কোম্পানি থেকে আমাকে জানায় কোনো একটা ফ্ল্যাট বা বাড়ির খোঁজ করতে, সেখানেই আমি পার্মানেন্টলি থাকবো। কোম্পানি যে পরিমাণ টাকা আমাকে দেবে সেই টাকায় আমার একটা ভালো ফ্ল্যাট বা বাড়ি ভাড়া হয়ে যায়। কিন্তু দিল্লি বেশ কস্টলি। কলকাতায় হয়তো এই টাকায় আরও ভালো ফ্ল্যাট পেতে পারতাম, কিন্তু দিল্লি যেহেতু কস্টলি তাই সেই টাকায় আমি প্রথমে যে ফ্ল্যাটটা পাই, সত্যি বলতে ফ্ল্যাটটা খুবই সুন্দর ছিল। আমাদের কোম্পানিতেই কাজ করে দীপক, ও ওখানকারই বাসিন্দা। ওই প্রথম আমাকে ফ্ল্যাটটি খুঁজতে সাহায্য করেছিল। 4 তলা বিল্ডিং, নিচের তলায় একটা ভালো পার্লার আছে আর ঠিক তার পাশেই রয়েছে একটা ভালো সেলুন। তার উপর তলায় রয়েছে একটা বড় অফিস আর 3 তলায় আমার ফ্ল্যাট। 4 তলায় রয়েছে একটা শাড়ির গোডাউন, যেখানে অনেক ওয়ার্কার্সরা এসে তারা জরি বা স্টোন দিয়ে শাড়ির উপর কাজও করে। তাহলে বুঝতেই পারছো তো সারাদিন বাড়িটা কিরকম চিৎকার চেঁচামেচি আর হই হট্টগোলে ভরে থাকে। কিন্তু রাত হলে পুরো বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আমি একাই যেহেতু ওই ফ্ল্যাটে থাকি, ওপর নিচে কেউ থাকে না, আমার একটু ভয় লাগতো ঠিকই, কিন্তু আমার অভ্যাস আছে একা থাকার, কারণ আমি বহু বছর ধরে একা এদিক ওদিক ঘুরে বেড়াই এবং আমাকে বেশিরভাগ জায়গায় একাই থাকতে হয়। এখানে তাই আমার খুব একটা অসুবিধা হয় না। আমার অফিস থেকে ফিরতে ফিরতে 8টা-9টা হয়ে যায়। অফিস থেকে ফেরার পথে আমি খাবার কিনেই বাড়ি ঢুকি, এসে ল্যাপটপ নিয়ে বসে যাই, অফিসেরই কাজ করি, তারপর কখন শুয়ে পড়ি নিজেও জানতে পারি না। এখানে বলে রাখি, এই ঘরটা পুরো ফার্নিশড, মানে ঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আসবাবপত্র দিয়ে। 2টো ঘর আছে। 2টো ঘর নেয়ার কারণ, কাজটা যখন ফুল ফোর্সে শুরু হবে তখন কোম্পানি আরও একজনকে আমার কলিগ হিসাবে পাঠাবে এখানে। সে এসে আমার সাথেই থাকবে, আর তা হতে মোটামুটি 15 কি 20 দিন বাকি আছে। ততদিন আমাকে এখানে একাই সামলাতে হবে। একটা ছোট্ট বর্ণনা দিই,
তাতে বুঝতে সুবিধা হবে। সিঁড়ি দিয়ে উঠে গেলে 3 তলায় আমার ফ্ল্যাট। মেইন দরজা দিয়ে ঢুকলে প্রথমেই একটা সুন্দর ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছে। ঘরে ঢুকে প্রথমেই বাঁদিকে যে দেয়ালটা রয়েছে সেখানে খুব সুন্দর কাঠের শোকেস করা রয়েছে দেয়াল জুড়ে, আর তার মধ্যে একটা বড় টিভিও রয়েছে। এবার সামনের দিকে একটা বড় বেতের 3 সিটার সোফা রয়েছে, আর তার সাথে রয়েছে দুটো সিঙ্গেল সিটার সোফা। মাঝে একটা বড় বেতের টি টেবিলও পাতা রয়েছে। এখানে বসে যেমন টিভি দেখা যাবে, তেমন কিছু ভালো গল্পের বইও পড়া যাবে। গল্পের বই বলার কারণ হচ্ছে শোকেসের মধ্যে দেখলাম বেশ কিছু বইও রয়েছে। অদ্ভুত ব্যাপার, যাদের বাড়ি তারা বইগুলোও নিয়ে যায়নি এখান থেকে। এরপর একটু দূরে খাবার বড় একটা টেবিল রয়েছে, 4 জন বসে অনায়াসে এখানে খাওয়া যাবে। এই ড্রয়িং রুমের বাঁদিকে একটা ছোট রান্নাঘর রয়েছে, আর এই রান্নাঘরের পাশেই রয়েছে বাথরুম। তারপরে রয়েছে একটা বড় ঘর, আর ডান দিকে মানে এই ড্রয়িং রুমের ডান দিকে রয়েছে একটা মাস্টার বেডরুম, আর তার সাথে অ্যাটাচ বাথরুম। এই ঘরটাতেই আমি থাকি। দুটো ঘরেই খাট, আয়না, ড্রেসিং টেবিল সবই রয়েছে। এইসব দেখে আমার মনে হয়েছিল এত সুন্দর সাজানো ঘর, সেই হিসেবে দামটা দিল্লির মতো শহরে খুব একটা বেশি নয়। কিন্তু যাই হোক, এখানে আর একটা কথা বলে রাখি, আমার ঘুম খুব গভীর। আমি ঘুমালে হাজার চিৎকার হলেও আমি শুনতে পাই না। যদি কেউ খুব জোরে এসে দরজা ধাক্কা দেয় বা আমায় যদি ডেকে তোলে, তখনই আমি ঘুম থেকে উঠি। ভাবছেন তো অফিসে যাবার সময় সকালবেলা কি করি? খুব জোরে লাউড স্পিকারে অ্যালার্ম দিয়ে রাখি, যাতে ঘুম ভেঙে যায়। এই কথা বলার পিছনে একটা কারণ আছে। পুরো ঘটনা শুনলে কারণটা আপনারাও বুঝতে পারবেন। এইভাবে দেখতে দেখতে 20 দিন কি করেই কেটে যায়। এরপরে আমার সেই অফিস কলিগ রাজু, ও আমার কাছে আসে। ওকে আমি আগেও চিনতাম, অনেক সময় আমরা একসাথে থেকেওছি, তাই আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেমই ছিল না। একসাথে অফিস যাই, একসাথে খাবার নিয়ে ফিরি দুজনে, তারপরে আড্ডা মারি বেশ কিছুক্ষণ, তারপর যে যার মতো ঘরে ঢুকে শুতে চলে যাই। প্রথম 3-4 দিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু ঠিক 5 দিনের মাথায় শুরু হলো এক অদ্ভুত ব্যাপার। রাজু সেদিনকে অন্যান্য দিনের মতোই খেয়ে দিয়ে ঘরে শুতে চলে যায়। আমিও এসে ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ি। মাঝরাতে রাজু টয়লেট পায়। ও তখন দরজা খুলে বাথরুমের দিকে আসতে যাবে, হঠাৎ দেখে বাথরুম থেকে কেউ যেন বেরিয়ে চলে যাচ্ছে। ঘুম চোখে রাজু প্রথমে ভেবেছিল আমি হয়তো বেরিয়ে গেছি। ও একবার শুধু বলে, দাদা, কিন্তু কোনো উত্তর নেই দেখে ওরও ঘুম চোখ ছিল। ও বাথরুমে ঢুকে যায়, বাথরুম করে আবার নিজের মতো ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলায় আমাকে বলে, দাদা, তুমি না একদিন দেখছি রাত্রিবেলা আমাকে ভয় লাগিয়ে দেবে। অত রাত্রে তুমি ওরম অন্ধকারের মধ্যে বাথরুমে গেছো কেন? বাথরুমের লাইট জ্বালাওনি, ড্রয়িং রুমের লাইট জ্বালাওনি, অন্ধকারে তো তুমি কিছুতে ধাক্কাও খেতে পারতে। আমি শুনে ভারী অবাক হই। আমি অত রাত্রে ওই বাথরুমে গেছি? কেন আমি ওই বাথরুমে যাব? আমি তখন রাজুকে বলি, দূর, আমি ওই বাথরুমে যাব কেন? আমার ঘরের মধ্যেই তো অ্যাটাচ বাথরুম রয়েছে। এই শুনে রাজু একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। ও বলে, আমি তো স্পষ্ট তোমায় দেখলাম মনে হলো। এরপর আমরা আর এই ব্যাপারটা বাড়াতে দিইনি, তাড়াতাড়ি অফিস বেরিয়ে যাই। সেদিনকে একটু দেরিও হয়ে যাচ্ছিল। এই কথা আমাদের মাথা থেকে একেবারে বেরিয়েও যায়। এর ঠিক 2 দিন পর রাজুর আবার রাতে ঘুম ভেঙে যায়, আর ও বাথরুমে যাবে বলে যখন বেরায়, হঠাৎ দেখে যেন রান্নাঘরে কিসে খুটখাট আওয়াজ হচ্ছে। ও একবার রান্নাঘরের দিকে উঁকি মেরে দেখে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এরপরও বাথরুমে ঢুকে যায়। বাথরুম থেকে যখন বেরাতে যাচ্ছে তখন ও খেয়াল করে দেখে
রান্নাঘর থেকে কেউ একজন শটাং ড্রয়িং রুমের দিকে চলে গেল। ও তখন চিৎকার করে বলে, কি গো অমিতা, তুমি আজও রাত্রিবেলা এরমভাবে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, আলো জ্বালাওনি? আর একটু হলে তো আমি হার্ট ফেল করে মরতাম গো। এমন করে কেউ অন্ধকারে ঘুরে বেড়ায় নাকি? এই বলে ও দেখে সেই আস্তে আস্তে আমার ঘরের দিকে চলে আসে। পরদিন আমাকে আবারও বলে, তুমি এমনভাবে অন্ধকারে যদি ঘুরে বেড়াও তাহলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে দাদা। রাত্রিবেলা তুমি কি আমাকে ভয় দেখাও নাকি বলো তো? আমি এমনিতেই ভয় পাচ্ছি, আর তুমি ওইরকম রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। আমি শুনে ভারী অবাক হই। আমি বলি, তোমার কি মাথা খারাপ হয়েছে রাজু? আমি কেন বাইরে তোমাকে ভয় দেখাতে যাব? আর আমি জানবই বা কি করে তুমি কখন বাথরুমে যাবে বা কখন তুমি বেরাবে ঘর থেকে? আমি কি সারা রাত্রি তোমাকে পাহারা দিচ্ছি? আমি ওর কথা শুনে ভীষণ বিরক্ত হয়েছিলাম। ও বুঝতে পারে আমি বিরক্ত হই, কিন্তু ও আমাকে বলে, দাদা বিশ্বাস করো, তুমি রাত্রিবেলা বেরিয়েছো, আমি তো দেখলাম তুমি রান্নাঘরে ছিলে, ওখান থেকে তো তুমি বেরিয়ে গেলে। আমি তোমাকে বললাম, তুমি কোনো উত্তর দিলে না, তুমি তোমার ঘরের দিকে চলে গেলে। কোনো উত্তর দিলে না দেখে আমিও ঘরে শুতে চলে এলাম। আমি ভাবলাম, কি হচ্ছে এসব? আমি তো বেরাচ্ছি না, রাজু কার কথা বলছে? ও কি রাত্রিবেলা মানে কিছু ভুলভাল দেখছে না কি হচ্ছে ওর সাথে? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। কিন্তু এই বাড়িতে আমি তো এতদিন ধরে রয়েছি, আমি তো কিছু বুঝতে পারিনি। যদিও অবশ্য রাত্রিবেলা আমি উঠে কখনো এরম বাইরে বেরাইনি, কিন্তু তাহলে কিছু তো বুঝতাম। কোথায়? আমার বেলা তো কিছু হয়নি। সেদিনকে রাজু বলে, দাদা আমার না খুব ভয় লাগছে, আমি আজ থেকে তোমার ঘরে শোবো। আমিও রাজি হয়ে যাই। 2-3 দিন কেটে যায় বেশ ভালোই, কোনো অসুবিধা হয়নি। এর মধ্যে একদিন রাতে আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। অফিসের কিছু কাজ ছিল, সেটা করতে করতে আরও রাত হয়ে যায়। এরপর রাজুর ঘরে কিছু একটা রাখা ছিল। ও আমাকে বলে, দাদা আমি ঘর থেকে জিনিসটা নিয়ে আসছি। এই বলে রাজু আমার ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ আমি শুনতে পাই দূর থেকে রাজু প্রচণ্ড স্বরে চিৎকার করে ওঠে। দৌড়ে আমি যখন রাজুর কাছে যাই, দেখি রাজু প্রায় দরদর করে ঘামছে, আর আমাকে হাত দেখিয়ে জানলার দিকে তাকিয়ে বলছে, জানলার রেখে কেউ যেন বসে আছে। আমি স্পষ্ট দেখেছি দাদা, ওখানে সত্যি একজন কেউ রয়েছে। আমি যখন জানলার দিকে তাকাই তখন জানলায় কাউকে দেখতে পাই না। রাজু বলে, আমি যখন এই ঘরের কাছে এসে দাঁড়িয়েছি, আমি দেখলাম জানলার কাছে কেউ একজন বসেছিল, কিন্তু আমাকে দেখে চোখের নিমেষে সে যেন কোথায় মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারি না। সেই রাতে ওকে কোনো রকম আমি আমার ঘরেতে নিয়ে এসে বসাই, চোখে মুখে জল দিই, তারপর আস্তে আস্তে কি ঘুমিয়ে পড়তে বলি। সকালবেলা উঠে ও বলে, আর এই বাড়িতে থাকা যাবে না, আমি বারবার এরকম দেখছি। বিশ্বাস করো দাদা, এটা আমার চোখের ভুল না, কিংবা কোনো রকম হ্যালুসিনেশনও না। আমি চুপ করে থাকি। আমি নিজেই বুঝতে পারছি না আমি এখানে কি বলবো। এরপর থেকে রাজু আর একা একা কখনো রাতে উঠতো না। কিন্তু সেই দিন আমার ঘরের এসিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর কাজ করছে না। রাতও তখন বেশ হয়ে এসেছে, আর দিল্লির গরম মানে বুঝতেই পারছেন সেখানে কতটা তাপমাত্রা থাকে। বাধ্য হয়ে আমি তখন রাজুকে বললাম, রাজু চলো তোমার ঘরেতে গিয়ে শুই। রাজু ভয় ভয় বলছে, দাদা ওই ঘরেতে যাবে কেন? বুঝতে পারছি না, আমার না ওই ঘরেতে শুতে প্রচণ্ড ভয় লাগছে। আমি তখন রাজুকে বললাম, চিন্তা করছো কেন, আমি তো আছি, কিচ্ছু হবে না, চলো ওই ঘরেতে গিয়ে একসাথে শোবো। সেদিনকে অনেকটা রাতে আমার আবার ঘুম ভেঙে যায়, কিছুতেই ঘুম আসছে না। আমি শেষে ভাবি আমি একটু টয়লেট যাই, তারপর একটু চোখে মুখে জল দিই, তারপর এসে শুয়ে পড়ব। এই বলে আমি টয়লেটে যাই। সেখান থেকে বেরিয়ে আমি ড্রয়িং রুমে যাই। প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছিল। এরপর সেখানে একটা বোতল রাখা ছিল টেবিলের ওপর, আমি জলটা খাই। জলটা খেয়ে সবে যখন ঘুরে ঘরের দিকে আসতে যাব, চোখটা পড়ে সোফার দিকে। দেখি সেখানে সত্যিই একজন বসে রয়েছে। আমি দেখে আঁতকে উঠি। সত্যি একজন পায়ের ওপর পা তুলে
অবিকল মানুষের অবয়ব যেন বসে রয়েছে সোফার ওপর। সেদিন আমি আর কোনো কথা না বলে আস্তে আস্তে ঘরে চলে আসি। রাজুকেও আমি সেই রাতে আর কিচ্ছু জানাইনি। পরদিন রাজুকে এই ঘটনাটা বলি। এরপর সকাল সকাল আমরা অফিসে বেরিয়ে যাই। সারাটা দিন অফিসে কাটিয়ে দিই। সেই রাতেও আর বাড়ি ফিরি না, অফিসেই রাতটা কাটিয়ে দিই। পরদিন সকাল সকাল আমরা বাড়ি ফিরে আসি। এসে কোনো রকম ফ্রেশ হয়ে নিজেদের জামা কাপড় কোনো রকম লাগেজটা গুছিয়ে আমরা সেখান থেকে চলে যাই। অফিসে জানিয়ে দিই একটা প্রবলেমের জন্য আমরা ইমিডিয়েটলি ওই ঘরটা ছেড়ে দিচ্ছি। যতদিন না কোনো ভালো বাড়ি বা ফ্ল্যাট পাচ্ছি ততদিন আমরা একটা হোটেলে থাকছি। এরপর আমরা একটা ওখানকার হোটেলে উঠি এবং কিছুদিন ধরে কয়েকটা ফ্ল্যাট বা বাড়ি খোঁজার চেষ্টা করি। এরপর যে বাড়িটি পেয়ে যাই সেই বাড়িটি সত্যিই খুব সুন্দর এবং খুবই ভালো। এমনকি ল্যান্ডলর্ড যিনি রয়েছেন তিনিও খুব ভালো। তার সাথে আমাদের খুব ভালো বন্ধুত্বের সম্পর্কও তৈরি হয়ে যায়। বর্তমানে আমরা সেই বাড়িতেই রয়েছি। এই বাড়িতে আসার পর আমরা এই ল্যান্ডলর্ডের মুখে আসল ঘটনাটা শুনতে পাই। কারণ আমরা যে আগের বাড়িটায় থাকতাম সেই বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। একদিন গল্প করতে করতে সেই ল্যান্ডলর্ডই আমাদের বলেন, ও আপনারা ওই ফ্ল্যাটে ছিলেন? ও বাবারে, ওই ফ্ল্যাটে যারা আসে তারা তো কখনোই বেশি দিন থাকতে পারে না। আসলে এই বাড়িটা কিনেছিল কলকাতারই এক ভদ্রলোক। পুরো বাড়িটা তারই। তিনি পুরো জায়গাটা ভাড়া দিয়েছিলেন আর নিজের জন্য একটা ফ্ল্যাট রেখে দিয়েছিলেন। এরপর কদিন যেতে না যেতে তিনি যখন জানতে পারেন তার স্ত্রীর সাথে অন্য কারোর এক অবৈধ সম্পর্ক রয়েছে, তিনি এটা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সুইসাইড করেন। এরপর থেকে যারাই ওই ফ্ল্যাটে থাকে তারাই ওনাকে মাঝে মধ্যেই দেখতে পায় এবং ওনার স্ত্রীও উনি মারা যাবার পর ওই ফ্ল্যাটে থাকতে পারেননি, তাই ফ্ল্যাটটা উনি ভাড়া দিয়ে দেন। আমরা বুঝতে পারি তাহলে আমরা রাতে মাঝে মধ্যে যাকে দেখতাম তিনি হয়তো সেই ভদ্রলোকই হবেন। ঘটনাটা বললাম, কিন্তু জানি না আপনাদের বিশ্বাস হবে কি না, তবে আমরা এর প্রত্যক্ষদর্শী এবং